হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিও আমি নিয়ে এসেছিলাম যথাক্রমে 27 নভেম্বর। ওই দিন থেকে অ্যাকচুয়ালি ওই আরআরবি গ্রুপ ডির এক্সাম স্টার্ট হয়েছিল। তো তারপর থেকে ভিডিও আনার চেষ্টা করছিলাম, বাট কিছু সমস্যার জন্য আনতে পারিনি। যাই হোক, তো মোটামুটি আজকে যে ভিডিওটা আনতে চলেছি বা এরপর থেকে যে ভিডিওগুলো আসবে সেটা চ্যাপ্টার ধরে ধরে, যেমন আমি আজকের আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি ক্লাস 9-এর ফিজিক্সের গতির বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্ট এবং সেটাকে আমি ভাগ করেছি, এবং তার সাথে যে কোশ্চেন্সগুলো তোমরা এই পরীক্ষায় আপকামিং পরীক্ষাতে ফেস করবে, বিশেষ করে নিউমেরিক্যালসগুলো, সেইগুলোও আনা হয়েছে এবং কি করে অতি সহজে তোমরা সেই কনসেপ্টগুলোকে মানে সেই ম্যাথসগুলোকে নামাবে। কারণ এই আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশন কিন্তু একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যেখানে 96খানা শিফট 1 মাস ধরে পরীক্ষা হবে, যেখানে 96টা শিফটে পরীক্ষা হবে। সুতরাং প্রথমের দিকে যে কোশ্চেন্সগুলো আসছে, ধরো যে তোমরা তো হয়তো অ্যানালাইসিস দেখছো, সেখানে আরও বিভিন্ন কোশ্চেন্সগুলো যে আসবে সেইগুলো কিন্তু মোটামুটি চ্যাপ্টার ধরে ধরে যে কোশ্চেন্সগুলো সেইগুলোর ওপরই আমরা করিয়ে যাব ক্লাস, যাতে কি হবে তোমাদের কনসেপ্টগুলো ও রিভিশন হবে, তার সাথে কোশ্চেন্সগুলোও প্র্যাকটিস হবে। ঠিক আছে? এবং ডেলি ভিডিও আনার চেষ্টা করছি আমি। দেখা যাক, আমার আরও অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য আনা হচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করছি ডেলি ভিডিও আনার। তো দেখা যাক আমি কতটা কন্টিনিউ করতে পারি। তো মোটামুটি এখনও পর্যন্ত আজকে ধরো 3 তারিখ, 27-28-এর পরে 1, 2, 3 এই 3 দিন পরীক্ষা হয়েছে, মানে টোটাল 5 দিন পরীক্ষা হয়েছে। এখনও কিন্তু 91 দিন, মানে এখনও কিন্তু 91টা শিফট বাকি আছে। ঠিক আছে? তো 91টা শিফট বাকি আছে, সেই জন্য আমি মোটামুটি চেষ্টা করছি যত ভিডিও আনা যায়, বিশেষ করে কোশ্চেন পার্সপেক্টিভের উপরে, বিশেষ করে সায়েন্স, এবং আমি কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো আনতে পারি। আগে সায়েন্সটাকে কমপ্লিট করি, তারপরে সায়েন্স বা এর মধ্যে মধ্যে মানে যদি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মনে হয় আমার, সেগুলোর উপর আমি আনবো টপিক বেসিসে। তাহলে চলো আপাতত এই ভিডিওটা শুরু করি, যেখানে আমরা এই চ্যাপ্টারটাকে দেখব। তো এখানে এই চ্যাপ্টারে প্রথমে যেটা দেখব সেটা হলো বলা হচ্ছে যে উম, বলা হচ্ছে গতি। তো গতি কি? গতি আমরা জানি যে কোনো বস্তুর অবস্থান একটা নির্দেশক বিন্দু সাপেক্ষে যদি আমরা বর্ণনা করি, তাহলে যদি আমরা একটা উদাহরণ দিই, যে একটা ছেলে বা কোনো একটা গ্রামের বিদ্যালয় রেল স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখন সেখানে এখানে রেল স্টেশনের সাপেক্ষে বিদ্যালয়টা যদি আমরা অবস্থানটাকে নির্দেশ করছি, মানে পার্টিকুলার কোনো একটা অবস্থান নির্দেশ করছি, এখন এই উদাহরণে রেল স্টেশনটাকে একটা নির্দেশক বিন্দু হিসাবে আমরা দেখছি, এবং আমাদের সুবিধা মতো আমরা বিভিন্ন নির্দেশক বিন্দু নিতে পারি। তাই এখানে যেটা আমাদের বক্তব্য ছিল সেটা কি, যে একটা বস্তুর অবস্থান বর্ণনা করতে একটা নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন, একেই বলা হয় মূল বিন্দু। এখন যে কথাটা আমরা যাব সেটা হলো যে গতির যে বর্ণনাতে আমরা যাচ্ছি, সেটা সেখানে সেখানে দেখছি যে আমরা গতিকে মোটামুটি কত ভাগে ভাগ করি। মানে কোনো বস্তু যদি একটা তার অবস্থান চেঞ্জ করে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, কোনো একটা ওই যে বলা হলো না যে মূল বিন্দু, এখন এই বিন্দুর সাপেক্ষে যদি তার অবস্থান চেঞ্জ করে, তখন তার বস্তুর অবস্থাকে বলা হয় যে ঠিক গতি অবস্থা। আবার যদি বস্তুটা স্থির থাকে তখন তাকে বলা হয় স্থিতি অবস্থা। তো এটা তো আমরা আগেও জেনেছিলাম। তো এবার এই চ্যাপ্টারে যেটা আমাদের ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে কোনো বস্তু যদি মানে উম, গতিশীল না স্থিতিশীল, সেইটা জানার জন্য আমরা যেটা দেখব, প্রথমত সরলরৈখিক গতি, যাকে বলা হয় সরলরৈখিক গতি, বা যেটি মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। তো সবচেয়ে সরলতম গতিগুলোর মধ্যে হলো কি সরলরৈখিক গতি, যাকে বলা হয় মোশন ইন স্ট্রেট লাইন। যেটাকে আমরা যদি আমরা একটা উদাহরণ দিই, ওই যে বললাম একটা মূল বিন্দু বা একটা নির্দেশক বিন্দু, যেটাকে যদি ধরি ও, এইটা ধরো একটা মূল বিন্দু আছে, এখান থেকে যদি যাত্রা শুরু করি, তো যাত্রা শুরু করলে দেখা যায় এ বি সি, মানে এই 3টে কন্ডিশনে বিভিন্ন অবস্থান। তো এ বি সি এগুলো বিভিন্ন মুহূর্তের অবস্থান। তো সর্বপ্রথম যদি ও বিন্দু থেকে বস্তুটা সি বিন্দুতে আসে, যেখানে সেটা যেটি 25 ডিস্টেন্সে যায়, তারপরে আবার এগুলো অ্যাকচুয়ালি কিলোমিটার বা মানে এটা অ্যাকচুয়ালি যে ঠিক বলা হয় কিলোমিটারে দেওয়া আছে। ধরো তাহলে ও বিন্দু থেকে সি বিন্দুতে আসতে সে 0 থেকে 25 কিলোমিটার গিয়েছে, আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে আসতে 35 কিলোমিটার, মানে ও বিন্দু থেকে টোটাল গিয়েছে 35, বাট সি থেকে বিতে এসছে 10 কিলোমিটার এসছে, আবার বি থেকে এতে আসতে 35 থেকে 60 এসছে, তার মানে 25 কিলোমিটার এসছে। ঠিক আছে? অর্থাৎ টোটাল ও বিন্দু থেকে এ বিন্দুতে আসতে সে 60 কিলোমিটার নিয়েছে। এখন এই যে বস্তুটা যে দূরত্ব অতিক্রান্ত মোট পথের যেটা দৈর্ঘ্য হলো, সেটা হলো কত?
তাহলে এখান থেকে 25, 25 প্লাস এই যে 60, অ্যাকচুয়ালি মানে যদি আমরা ধরি প্রথমে ও আসছে কত 60, তারপরে চলে আসছে কি এসি, এ থেকে সি, তাহলে মোট পথের দৈর্ঘ্য যদি 95 কিলোমিটার হয়, এটাই হলো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। মানে এখান থেকে যদি আমি ধরি এটা টোটালি 60 কিলোমিটার গিয়েছে, আবার যদি আমি এটাকে খণ্ড খণ্ড করে ভাগ করে নিই, ও থেকে এ টোটাল 60, আবার এ থেকে সি টোটাল কত হচ্ছে 35, তার মানে কত, তার মানে এটা টোটাল যাচ্ছে যদি 95 কিলোমিটার, এটাই হলো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এখন দূরত্ব এখানে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করি, মানে দূরত্বকে শুধুমাত্র একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, যার কোনো পার্টিকুলার কোনো দিক থাকে না। তার মানে যেটা ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্সের কিন্তু যাকে বলা হয় ডিস্টেন্স, এর পার্টিকুলার কোনো ডিরেকশান নেই, ডিস্টেন্সের কোনো ডিরেকশান নেই। মানে আমি বলতে চাইছি এটা, ধরো তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছ, সেটা তুমি এরকম এঁকে বেঁকে গিয়ে এরকমভাবে গিয়ে আসতে পারো, কারণ তোমাকে মোটামুটি এই ডিস্টেন্সটা তুমি কভার করেছো, মানে টোটাল কত ডিস্টেন্স কভার করেছো সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স, মানে বলা হয় দূরত্ব। এর পার্টিকুলার কোনো মান আছে কিন্তু কোনো দিক নেই, এর কোনো দিক নেই। এখন তার মানে এটা একটা যেটি ভেক্টর রাশি নয়। এখানে তার আগে একটা আমরা বলে রাখি যে এই যে রাশি বলে যে ব্যাপারটা আছে, যে স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। মানে রাশিকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করি, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। যেটা ভেক্টর রাশি তার মান এবং দিক দুটো থাকে, আর যেটা স্কেলার রাশি তার মান এবং দিক থাকে না। তার মান থাকলেও তার দিক থাকে না। তার মানে আমরা জানলাম যে ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকে, মান ও দিক দুটোই আছে, মানও আছে দিকও আছে, মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট দিক নির্দেশ করে, আর এর ক্ষেত্রে মান আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ডিস্টেন্সটা সম্পর্কে আমরা জানলাম সেটা শুধুমাত্র একটা নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, এর কোনো দিক নেই। সেই জন্য ও বিন্দু থেকে অন্তিম অবস্থান সি বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আবার বস্তুর ওই অবস্থানের ব্যবধান ও থেকে আমি এ ও বিন্দু থেকে এ হয়ে আবার সি পর্যন্ত বস্তুর সরণ বার করতে পারি। ঠিক আছে, তাই বলতে পারি যে বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে সব থেকে ক্ষুদ্রতম যে ডিস্টেন্সটা হয় তাকে বলা হয় সরণ। তার মানে ডিস্টেন্স আমরা জানলাম, দূরত্ব জানলাম, আর তারপরে যেটা জানছি সেটা হলো সরণ, যাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এর একটা নির্দিষ্ট মান আছে এবং দিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে হলো সরণ যার নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, তার মানে একটা বস্তু সরণের মান এবং বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো। যেমন ধরো ও থেকে এ পর্যন্ত বস্তুর গতি অতিক্রান্ত দূরত্ব 60 কিলোমিটার, কিন্তু সরণের মানও 60 কিলোমিটার। আবার ও থেকে এতে গিয়ে পুনরায় বিতে ফিরে আসা পর্যন্ত বস্তুটি অতিক্রান্ত দূরত্ব 85 কিলোমিটার হলেও বস্তুর সরণের মান কিন্তু 35 কিলোমিটার। কেন? ও থেকে এতে গিয়ে পুনরায় বিতে যাচ্ছে, মানে ও বিন্দু থেকে এতে এসে আবার বিতে আসছে। তার মানে পুনরায় এর ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স কভার করছে অতিক্রান্ত হচ্ছে। ঠিক আছে, দূরত্বের ক্ষেত্রে প্রথমে ও থেকে এ ধরবো, তারপর আবার এ থেকে বি ধরবো। এ থেকে বি কত হয়েছিল 60 থেকে 25, মানে টোটাল 85। কিন্তু আবার এ থেকে আবার বি যখন এলাম তখন এর মানটা যেহেতু এই 35 কিলোমিটারে থাকছে। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে সরণের সাপেক্ষে কারণ সরণের মান এবং অতিক্রান্ত মানে সরণের মান পথের দৈর্ঘ্যের সমান নয়, তাই কোনো গতিপথের ক্ষেত্রে সরণ শূন্য হতে পারে, কিন্তু আনুষঙ্গিক যেটা ডিস্টেন্স সেটা কখনো শূন্য না। এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আছে। তার মানে যদি আমরা বস্তুটাকে তার মানে বলতে পারি যেহেতু ডিরেকশন হচ্ছে, তার মানে সরণ যেটা ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, মান আছে এবং দিক আছে, তার মানে 0 হতে পারে, প্লাস হতে পারে, 0 হতে পারে এবং মাইনাস হতে পারে। বাট ডিস্টেন্স কিন্তু কখনো মাইনাস হবে না, কখনো 0 হবে না। ডিস্টেন্স কখনো 0ও হবে না, মাইনাসও হবে না। ডিসপ্লেসমেন্ট যাকে বলা হয় সরণ, কারণ সরণে একটা নির্দিষ্ট মান আছে এবং দিক আছে, সেই জন্য মান প্লাস মাইনাস তো হতেই পারে। যদি আমরা এটা এখানে বলি বস্তুটা ও বিন্দু থেকে ফিরে আসা পর্যন্ত গতিকে যদি আমি বিবেচনা করি, বস্তুর অন্তিম অবস্থান প্রাথমিক অবস্থানের সাথে যদি মিলে যায়, তাহলে তার বস্তুর সরণ শূন্য হবে। ধরো তোমার বাড়ি থেকে তুমি পড়তে গেছো বা রেল স্টেশনে গেছো, এটা ডিস্টেন্স হচ্ছে কত
এটা ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, গেছো, তার মানে তুমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো। আবার তুমি সেখান থেকে বাড়ি ফিরে আসছো, তার মানে তুমি টোটাল 10 কিলোমিটার অতিক্রম করলে। তাহলে কিন্তু সরণ তাহলে কি হলো, কারণ তোমার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান তো সেম। যেহেতু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান সেম, তার মানে টোটাল সরণ, তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট 0 হবে। মানে ধরো আমি যদি এটা এক্সাম্পল দিই, ধরো তোমার আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশনে সিট পড়েছে কলকাতা টিসিএস। তোমার বাড়ি থেকে টিসিএস এর ডিস্টেন্স ধরো 50 কিলোমিটার। তুমি ট্রেনে হোক বাসে হোক সামথিং কিছুতে মোটামুটি ট্রাভেল করছো, করে টিসিএসে পৌঁছালে। তা তুমি যে টিসিএসে পৌঁছালে এই পর্যন্ত তোমার সরণ আর ডিস্টেন্সের মান হয়ে গেল সেম, মানে ডিসপ্লেসমেন্ট এবং সরণের মান হয়ে গেল সেম 50। আবার তুমি যখন আবার নিশ্চয়ই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে। তাহলে পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরবে তখন তোমার দ্বারা অতিক্রান্ত মানে ডিস্টেন্স, মানে যাকে বলা হয় দূরত্ব কত হলো, আবার তুমি 50 কিলোমিটার এসে বাড়ি ফিরছো। ঠিক আছে, তো তার মানে বাড়ি যখন ফিরছো তার মানে তোমার দ্বারা অতিক্রান্ত টোটাল ডিস্টেন্স কত হলো, 50 + 50। কিন্তু তোমার দ্বারা অতিক্রান্ত ডিসপ্লেসমেন্ট কী হবে, বলা হবে 0। মানে তুমি যাই করো বাড়ি তো ফিরবে, বাড়ি ফিরছো মানে তোমার ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট 0 মানে তোমার একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্টের একটা নির্দিষ্ট দিক আছে, যে দিক বরাবর তুমি যাচ্ছ। তুমি যদি আনএথিক্যাল মানে কোনো ডিরেকশন লেস যাও, তাহলে কিন্তু তোমার সেটা স্কেলার রাশির মধ্যে পড়ে। যেহেতু তোমার একটা ডিরেকশানের একটা মানে পার্টিকুলার একটা ডিরেকশান আছে, যে তুমি কাজ থেকে মানে তুমি ধরো এক্সাম দিয়ে বাড়ি ফিরছো, তার মানে তোমার আলটিমেট ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 0। এখন এটাকে আমরা সহজভাবে যদি এরকমভাবে ব্যাখ্যা করতে পারি, এর উপরে কি কনসেপ্ট আছে, এর উপরে একটা ব্যাপার আছে যেটাকে বলা হচ্ছে যে ওই এখানে গতিকে আমরা দুভাগে ভাগ করি, যেটা ওই সরলরৈখিক গতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। যে ধরে নাও একটা বস্তু সরলরেখা বরাবর চলছে, এখন ধরো এক বস্তুটা প্রথম সেকেন্ডে 5 মিটার অতিক্রম করে, পরবর্তী সেকেন্ডে 5 মিটার, তৃতীয় সেকেন্ডে 5 মিটার, চতুর্থ সেকেন্ডে 5 মিটার। তার মানে এক্ষেত্রে বস্তুটা প্রতি ক্ষেত্রে 5 মিটার অতিক্রম করছে। যেহেতু বস্তুটা সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে বস্তুটার যে গতিটির যে একটা নির্দিষ্ট সুষম গতিশীল মানে একটা ইউনিফর্ম যেটি মোশন দেখা যাচ্ছে গতির মানে বস্তুটার ক্ষেত্রে, তাহলে একটা যে ইউনিফর্ম মোশন দেখা গেল। এখন এক্ষেত্রে সময়ের ব্যবধান ক্ষুদ্র হতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন সব গতির সম্মুখীন হই যেখানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম হয় না, তাকে বলা অসম দূরত্ব, যাকে বলা হয় নন ইউনিফর্ম বলা হয়। তাই এখানে একটা এক্সাম্পল আছে, যদি ভিড় রাস্তায় গতিশীল গাড়ি কিংবা পার্কে জগিংরত ব্যক্তির গতিগুলো অসম গতির কিছু নিদর্শন, এটা দিয়ে আর আগে মানে 2021-22 যে গ্রুপ ডি এক্সামিনেশন হয়েছিল সেখানেও কোশ্চেন এসছে। এই বছরের এনটিপিসি এক্সামিনেশনেও এই মানে নন ইউনিফর্ম এক্সাম্পল দিয়ে, নন ইউনিফর্ম মোশনের এক্সাম্পল দিয়ে কোশ্চেন এসছে। তার মানে এটা আমাদের ঠিক হলো যে আমরা যদি এটা সমান সময় ব্যবধানে সমান ডিস্টেন্স অতিক্রম করি তাহলে সেটাকে বলা হয় সুষম গতি, আবার যদি সমান সময় ব্যবধানে যদি ভিন্ন দূরত্ব তখন বলা হয় অসম মানে গতি বলা হয়। এখন গতির পরিমাপের কনসেপ্ট, মেন কনসেপ্ট কি, যে গতির পরিমাপ করা হচ্ছে, এখানে বস্তুর ডিস্টেন্স দেওয়া হচ্ছে, এ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, মানে এখান থেকে এদের ডিস্টেন্স কত হচ্ছে, এটা সুষম গতির উদাহরণের মধ্যে পড়ে, এটা হচ্ছে ইউনিফর্মের মধ্যে পড়ছে, কারণ এখানে এদের মধ্যে সময়ের ডিস্টেন্স যত, এদের মধ্যে যে ঠিক ডিফারেন্স সেম, বাট এদের মধ্যে কিন্তু ডিফারেন্স সেম নয়। দেখো ভালো করে, এটা 7, এটা 6, 4, এটা 12, সুতরাং এটা হচ্ছে কি নন ইউনিফর্ম মধ্যে পড়ছে, মানে অসমগতি বা অসমগতির মধ্যে পড়ে। এখন যেটা চলে আসছে আমরা এখান থেকে, যে এই যে 8.2 যে চিত্রটা দেখছি, সেখানে মানে বলের গতি যেটা 143 কিলোমিটার দিয়ে প্রকাশ করা হচ্ছে, 8.2 সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে আমরা বুঝতে পারছি এখানে গতির কথা বলা আছে, যে ঠিক গতির লিমিট দেওয়া আছে, যাকে বলা হয় স্পিড লিমিট দেওয়া থাকে না, অনেক সময় দেখা যায় স্পিড লিমিট। এখন এই গতির মানে কিন্তু ভেলোসিটি হবে, অ্যাকচুয়ালি আমরা এটাকে স্পিড বলি, আমি এর কনসেপ্টে যাচ্ছি। ভেলোসিটি আর এর মধ্যে একটা ডিফারেন্স আছে স্পিডের মধ্যে, সেটাও আমরা যাব। প্রথমে এখানে আগে যেটা জেনে নিই, যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বিভিন্ন সময় নেয় একটা বস্তু, ঠিক আছে, এবং কিছু বস্তু যে ঠিক দ্রুতগামী যায়, আবার কিছু বস্তু ধীরগতি সম্পন্ন হয়। বস্তু সময়ের গতির হার বিভিন্ন হতে পারে, ওকে। আবার
বিভিন্ন বস্তু একই হারে চলতে পারে, কিন্তু বস্তুর গতির হার পরিমাপের একটা উপায় হলো একক সময় দ্বারা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, যেটাকে বলা হয়। তাহলে ডিস্টেন্স বাই টাইম তাকে বলি আমরা গতি। ওকে, এখন এটাকে আমরা বলে থাকি গতি বলি। এবারে যদি একটা নির্দিষ্ট দিকে যায় অতিক্রান্ত, মানে এই যে বললাম বস্তুর গতির পরিমাপ একটা উপায় হলো একক সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা দ্রুতি বলে থাকি, যেটা বলে থাকি দ্রুতি। এবং দ্রুতি আন্তর্জাতিক এসআই একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি অ্যাকচুয়ালি সেন্টিমিটারে এদের প্রকাশ করা যায়, আবার কিলোমিটার দিয়ে প্রকাশ করা যায়। কোনো বস্তুর দ্রুতি বোঝাতে আমরা শুধুমাত্র একটা মান নির্দেশ করতে হয়, আর কোনো বস্তুর দ্রুতি ধ্রুবক হতে হবে এমন কোনো কথা নেই। অধিকাংশ ক্ষেত্রে বস্তুসমূহের অসম গতিতে গতিশীল হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বস্তুসমূহের গতির হারকে গড় দ্রুতির সাহায্যে বর্ণনা করতে পারি। ঠিক আছে, তা সেক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় দ্রুতি পাই। ব্যাস, এখান থেকে হলো। এইবারে দ্রুতির ক্ষেত্রে কি হয়, গড় দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝাই, ধরো এটাকে আমি বোঝাচ্ছি v=s/t। একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝি যে 2 ঘন্টায় একটা গাড়ি 200 কিলোমিটার মানে দূরত্ব যায়, এর গড় দ্রুতি 50 কিলোমিটার পার ঘন্টা। এখন পুরো সময় ধরে সে যদি 50 কিলোমিটার সময় ধরে হারে নাও চলতে পারে, তখন এটা কখনো বেশি হতে পারে, আবার কম হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে বল এখন যদি আমরা ধরি এটাকে 8.1-এর ক্ষেত্রে কী হচ্ছে, যে একটা বস্তু ধরো প্রথমে 16 মিটার পথ যাচ্ছে, তারপরে পরবর্তী 16 মিটার পথ যাচ্ছে। প্রথম 16 মিটার যাচ্ছে 4 সেকেন্ডে, পরে 16 মিটার যাচ্ছে যে ঠিক 2 সেকেন্ডে। তার মানে তার গড় দ্রুতি কত? তার মানে আমি যদি এখানে বলতে পারি মোট দূরত্ব কত, 16 এখন মোট সময় লাগছে কত, 4 2 6। তার মানে মোট দ্রুতি কত হবে, ওই যে মোট ডিস্টেন্স যেটা ছিল দূরত্বকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে যেটি মোট সময় দিয়ে ভাগ করি, তার মানে সেখানে আমি পেয়ে যাব। এখন বস্তুর গতি হার ভালোভাবে বোঝা যাবে যদি দ্রুতির সঙ্গে আমরা গতির অভিমুখটাকে নির্দেশ করি। তাহলে যে রাশি দ্বারা দ্রুতি এবং তার অভিমুখ উল্লেখ করা হয় তাকে বলা হয় ভেলোসিটি। তার মানে প্রথমত চলে এলো আমাদের দ্রুতি যেটা বললাম, তারপরে চলে আসছে ভেলোসিটি। এখন বেগ হলো একটা নির্দিষ্ট অভিমুখে যখন কোনো বস্তু গতিশীল থাকে। মানে দ্রুতি তো আমরা দেখলাম, দ্রুতির ক্ষেত্রে আমরা দেখলাম মানে দ্রুতি মানে স্পিড, যার শুধু মান আছে। তার মানে এটা আমরা ডিস্টেন্স থেকে পাচ্ছি, একটা নির্দিষ্ট অতিক্রান্ত করছে, এটা একটা নির্দিষ্ট মানে দূরত্ব অতিক্রম করছে। এখন এই যে বেগ যেটা পেলাম ভেলোসিটি, সেটা আমরা কি পেলাম, একটা পরিবর্তনশীল হতে পারে এবং সেটা ইউনিফর্ম হতে পারে। বস্তুর দ্রুতির মান এবং অভিমুখ উভয় যদি পরিবর্তন করে, বস্তুটি বেগের পরিবর্তন করা সম্ভব। তাই কোনো বস্তু যখন একটা পরিবর্তনশীল দ্রুতিতে সরলরেখা বরাবর গতিশীল হয়, তখন আমরা তাকে তার গতির হারের পরিমাণ গড় বেগের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন গড় দ্রুতি হিসেবে যদি বর্ণনা করি, সেক্ষেত্রে দেখা যাবে বস্তুর বেগ সমহারে পরিবর্তিত হয়, তবে নির্দিষ্ট সময় প্রাথমিক এবং অন্তিম বেগের সমান্তরীয় মধ্যক যদি আমরা বার করি, যেমন তার প্রাথমিক বেগ কত ছিল এবং অন্তিম বেগ কত ছিল, সেইটার যদি আমরা গড় বার করি, সেটা থেকে আমরা মোটামুটি গড় বেগ বার করতে পারবো, তাই বলতে পারবি। তার মানে আমি এটা বলতে চাইছি, দ্রুতি এবং বেগের মান এক, কিন্তু দ্রুতির ক্ষেত্রে ডিরেকশন নেই, বেগের ক্ষেত্রে মান, মানে দ্রুতির ক্ষেত্রে অনলি মান আছে, এর ক্ষেত্রে মান এবং ডিরেকশন দুই আছে।
ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি কি জানলাম প্রথমে, এর পরে কনসেপ্টে যাই, তারপরে বলছি। আগে এটা বলে নিই। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম। দুটো জিনিস কি কি জানলাম, কালিটা আমি চেঞ্জ করি তাহলে সুবিধা হবে বোঝাতে। প্রথমে জানলাম আমি বলা হয় ডিস্টেন্স, যাকে বলা হয় দূরত্ব। আর কি জানলাম, ডিসপ্লেসমেন্ট, বলা হয় সরণ। এখন ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মান আছে ও দিকও আছে, আর এর ক্ষেত্রে অনলি মান আছে। ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, ডিস্টেন্স একটা নির্দিষ্ট মান থাকে। যখন কোনো কিছুর মানে ডিস্টেন্সকে যখন আমরা সময়ের সাপেক্ষে বার করি, তখন তাকে বলা হয় স্পিড, বা যাকে বলা হয় দ্রুতি। তার মানে দ্রুতির যে মান সেটা কিন্তু অনলি মান থাকবে, কোনো দিক থাকবে না। ঠিক আছে, তার মানে এটা একটা স্কেলার রাশি। ডিস্টেন্স ওয়াইজ টাইমটা হলো স্পিড। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টকে যখন আমি টাইম দিয়ে ভাগ করব, তখন আমি পাবো ভেলোসিটি, যাকে বলা হয় বেগ। ঠিক আছে, যার 3 নম্বর, যার মান এবং দিক দুটোই আছে। ওকে, এখন 4 নম্বর যদি পয়েন্ট বলি আমি, এটা কিন্তু 0 হতে পারে না, 0 হবে না। বাট যেহেতু ডিসপ্লেসমেন্টের দিক আছে, তাই এটা প্লাস হতে পারে, 0 হতে পারে, মাইনাস হতে পারে। ব্যাস, এই হলো বেসিক কনসেপ্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের পার্থক্য আমরা জানলাম। এটা অ্যাকচুয়ালি শর্টেস্ট ডিস্টেন্সও বলা যেতে পারে। শর্টেস্ট ডিস্টেন্সে ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, ডিসপ্লেসমেন্ট যেমন হলো। এইবারে আমাদের পরীক্ষা কোশ্চেন যেগুলো আমরা দেখব, প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যামাউন্ট দ্যাট ক্যান নেভার বি নেগেটিভ। কোনটা এর মধ্যে কখনো ঋণাত্মক হতে পারে না? তাহলে যেটা ঋণাত্মক হতে কখনো পারে না সেটা কোনটা? সেটা হচ্ছে ডিস্টেন্স, ফোর্স, অ্যাক্সেলারেশন না ভেলোসিটি? তো বলা হবে যে ডিস্টেন্স, এক্ষুনি আমরা যেটা বললাম, কারণ এর তো অনলি মান আছে না, এর তো কোনো দিক নেই, সেজন্য এর কখনো নেগেটিভ হতে পারে না। তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য ওভারঅল মোশন অফ অ্যান অবজেক্ট অ্যান্ড টু ফাইন্ড ইটস ফাইনাল পজিশন ইন টার্মস অফ ইটস ইনিশিয়াল পজিশন অ্যাট এ গিভেন টাইম। একটা বস্তু সামগ্রিক গতিবিধি বর্ণনা করতে প্রাথমিক অবস্থা এবং তার চূড়ান্ত অবস্থা যদি ব্যাখ্যা করতে কোনটাকে প্রকাশ করা হয়? তা বলা হয় যে যখন ওভারঅল যে গতিটা থাকে তাকে প্রকাশ করতে আমরা কি বললাম, ওভারঅল যে গতিটা থাকে তাকে আমরা ঠিক দূরত্ব দিয়ে প্রকাশ করি। তাহলে ফার্স্ট অপশন যেখানে হবে দূরত্ব, সেটা হবে। তার মানে দূরত্ব কোথায় কোথায় আছে, এইটা হতে পারে, তার মানে এইটা বাদ, আর এটাও বাদ। তার মানে এই দুটো অপশনের মধ্যে। আর সেকেন্ডটা কি বলেছে, ফাইনাল পজিশন, লাস্ট পজিশন। তার মানে প্রাথমিক ও অন্তিম অবস্থান যখন বার করি কোথা থেকে, আমরা সরণ থেকে বার করি, যাকে বলা হয় সরণ থেকে বার করি, তার মানে যাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তাই তো, তার মানে আমাদের অপশান কোথায় আছে, এটা তো হবেই না। তার মানে অ্যান্সার হবে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি বোঝাতে পারলাম যে ডিস্টেন্স কাকে বলে এবং ডিসপ্লেসমেন্ট কাকে বলে। তারপরে কোশ্চেন বলা হয় 3 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, দ্য প্রোডাক্ট অফ দ্য ভেলোসিটি অ্যান্ড টাইম প্রোভাইডস। কোনো কিছুর ভেলোসিটি এবং মানে বলা হয় গতি এবং সময়ের গুণফল। তো আমরা জানি ভেলোসিটি যাকে বলা হয়, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হলো ডিস্টেন্স বাই টাইম। তার মানে বলছে এখানে আমার ভেলোসিটির সাথে আমি যদি টাইম গুণ করি আমার কি হবে, এটা আমাদের হয় সেই সময় দূরত্বের অঙ্কের মতো, ইজগুলো ডিস্টেন্স। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডিস্টেন্স, একে বলা হয় দূরত্ব। ঠিক আছে, যদি এখানে স্পিড দেওয়া থাকতো তখন কিন্তু হতো সরণ।
সরি একটা জায়গায় ভুল হয়েছে। যদি এখানে বলে দিয়েছে ভেলোসিটি, এখানে তার মানে এটা হবে ডিসপ্লেসমেন্ট। এটা আমার ভুল হয়ে গেছে, সরি ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হবে ডিসপ্লেসমেন্ট। আর এটা হবে ডিসপ্লেসমেন্ট। যদি এটাকে এখানে বলে দিয়েছে ভেলোসিটি, হ্যাঁ, যদি এখানে স্পিড দেয়া থাকতো তখন হতো আমার ডিস্টেন্স বাই টাইম, কারণ এটা হবে ডিসপ্লেসমেন্ট মানে যাকে বলা হয় সরণ। ব্যাস হয়ে গেল। তারপরে চলে যাই, এটা তো ব্যাখ্যা। 4 নম্বর বলা হচ্ছে ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইজ জিরো, যদি কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স যদি জিরো হয়, হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট অবজেক্ট। তো এক্ষেত্রে মানে বস্তুর ক্ষেত্রে বস্তু যদি ডিস্টেন্সটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ডিসপ্লেসমেন্টও জিরো হবে, কারণ একটা নির্দিষ্ট দিকে যখন অবস্থান করছে, ডিস্টেন্স জিরো মানে এটা তো জাস্ট একটা জায়গায় স্থির হয়ে রয়েছে। সেই জন্য তার মানে একটা নির্দিষ্ট দিকে যখন অবস্থান করবে মানে যে দূরত্ব অতিক্রম করবে তাকেই তো বলা হবে ডিসপ্লেসমেন্ট, সুতরাং এটা জিরোই হবে। তারপরে চলে আসছে বলো 5 নম্বর কোশ্চেন, বলো যে অবজেক্ট is thrown upwards, it reaches a height of 100 meter, then return to the thrower. একটা বস্তু উপরের দিকে ছোড়া হলো, 100 মিটার গেল, তারপর সেটা ছোড়া মানে যে ছুঁড়েছিল তার হাতে চলে এলো, তাহলে তার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট কত হবে? তাহলে তার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট 50 মিটার হবে। কেন হবে না? হবে না, 50 মিটার তো হবে না, যেহেতু আপ ডাউন মানে প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান এক হয়ে যাচ্ছে সেম, তার মানে এটা তো হবেই না। সেকেন্ড, দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ জিরো, না, টোটাল ডিস্টেন্স কখনো জিরো হয় না। 3 নম্বর, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ জিরো। এই অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট মানে তার যে অ্যাকচুয়াল যে এটা হলো সরণটা, সেটা কি 100? না, সরণ কখনো 100 কী করে হবে? প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান জিরো, তো তাহলে মানে কী হবে? অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ছিল প্রকৃত স্থানচ্যুতি 0, তাহলে ডিসপ্লেসমেন্ট তার অ্যাকচুয়ালি কত হলো? 0, কারণ যেহেতু প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান এক। তারপরে চলে আসছে, বলা হচ্ছে 6 নম্বরটা, হোয়েন দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, যদি কোনো একটা বস্তুর অবস্থান সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? একটা বস্তুর অবস্থান সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হয়, তাহলে ইট ইজ সেট টু বি হি ইজ অ্যাট দ্য জিরো ভেলোসিটি, যে তিনি শূন্য ভেলোসিটিতে আছেন। না, কেন? সময়ের সাথে যদি পরিবর্তন হয়, তাহলে আমরা জানি সময়ের সাথে পরিবর্তন হলে যে তাকে বলা হয় যে তার কোনো একটা গতিশীল অবস্থা আছে, তাহলে তো জিরো ভেলোসিটি হবে না। জিরো ভেলোসিটি থাকতে গেলে তাকে তো স্থির হতে হবে। ইট ইজ সেড টু বি হি ইজ ডাইনামিক, যে বলা হয়েছে যে তিনি গতিশীল অবস্থায় আছে, এটা হতে পারে। তারপরটা দেখি, ইট সেড টু হ্যাভ কভার সাম ডিস্টেন্স, না, এর রেস্ট, এটা তো হবেই না, অ্যান্সার হবে কোনটা? বিটটা। এটি সেট টু বি বলা হচ্ছে তিনি তাহলে কোনো একটা গতিশীল অবস্থায় আছে, এটা ধরা হবে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে 7 নম্বর, দ্য শর্টেস্ট ডিস্টেন্স মেজার ফ্রম দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অফ এ নোন, একটা বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানকে যখন যে এদের মধ্যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা থাকে তাকে যে পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? অ্যাক্সেলারেশন তো হয় না, অ্যাক্সেলারেশন হলো কি গতিবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, আর যেটি ভেলোসিটিও হবে না। শর্টেস্ট ডিস্টেন্স বলে দিয়েছে, তার মানে হবে কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই সরণের পরিবর্তন যখন হবে তখন তাকে বলা হয় ভেলোসিটি। সরণকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করব তখন হবে ভেলোসিটি। আর এই দ্রুতি যখন হচ্ছে, দ্রুতি কখন হবে? ডিসপ্লেসমেন্টকে যখন টাইম দিয়ে ভাগ করব তখন পাবো আমরা দ্রুতি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, তারপরে স্লাইডে চলে যাই। 8 নম্বর বলা হচ্ছে কি, 8 নম্বরের ক্ষেত্রে এ বডি ইজ থ্রোন আপ অ্যান্ড রিচ হাইট অ্যাট 5 মিটার অ্যান্ড দেন ফলস ডাউন, দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট, একটা বস্তুকে ওপরে ছোড়া হচ্ছে, এরকম একটা বস্তু আছে, বস্তুকে ওপরে ছোড়া হলে বস্তুটা আবার নিচে চলে এলো, তার মানে এর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান কি? 1, তার মানে এর ডিসপ্লেসমেন্ট হবে 0, দেন এর টোটাল ডিস্টেন্স কভার করে 5 5 10, তার মানে কত হবে? 0 আর 10, অ্যান্সার হবে 0 আর 10, ব্যাস হয়ে গেল। তারপরটা
বলা হয় 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ ড্রাইভার ড্রাইভস হিজ কার অ্যাট দ্য কনস্ট্যান্ট স্পিড অ্যান্ড কভার্স এ ডিস্টেন্স 288 মিটার অ্যান্ড 60 সেকেন্ড ফাইনালি দ্য স্পিড। তো একজন ড্রাইভার একটা ডিস্টেন্স কভার করছে 288 মিটার ডিস্টেন্স। তা আমরা জানি এখানে ডিস্টেন্সের এই স্পিডের ক্ষেত্রে কি হয়, স্পিড মানে দ্রুতি, দ্রুতি কভার করছে 60 সেকেন্ডে। তার মানে এটাকে 60 সেকেন্ডে এটা কাটাকুটি করলে যা হয় তার মানে কত হচ্ছে 240 আর 48, তার মানে কত হবে 48 হবে, 4.8 তো হওয়ার কথা নয়। দুশো চল্লিশ 48 60.80, অতএব 4.8, অ্যান্সার হবে 4.8। কেন এটা হলো? কারণ আমরা জানি যে দ্রুতি বা স্পিড ইজ ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ চেঞ্জ ইন ইটস এলিমেন্ট। কোনো বস্তুর যদি অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ দ্য চেঞ্জ ইন ইটস হুইচ এলিমেন্ট পার ইউনিট। অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়, ত্বরণ যেটা বলা হয় অ্যাক্সেলারেশন, সেটা আমরা কি পাই, সেটা অ্যাকচুয়ালি কোনো বস্তুর ভেলোসিটি যখন আমরা চেঞ্জ করি, মানে ভেলোসিটি যখন আমরা চেঞ্জ করি, মানে বেগ ভেলোসিটির যখন আমরা চেঞ্জ করি সময়ের সাপেক্ষে, তখন পাই আমরা অ্যাক্সেলারেশন। তার মানে ভেলোসিটির, এখন যদি ভেলোসিটিকে আমরা যদি প্রকাশ করছি কিভাবে, ভেলোসিটিকে প্রকাশ করছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে ভেলোসিটির ডিসপ্লেসমেন্টকে আমরা যেটি মিটার ধরতে পারি, আর টাইমটা সেকেন্ড, তার মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তার মানে অ্যাকচুয়াল কি হচ্ছে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার। তার মানে এটা কি কোন কি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হলে তখন এর ভেলোসিটি ইউনিট কি হয় মিটার পার সেকেন্ড থেকে আমি পাই। তারপরে চলে আসছি পরেরটা, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট, ওটা তো হলো। তারপরে চলো 11টা, হোয়াট ইজ রেট অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ ফাংশন অফ দ্য টাইম। বলা হচ্ছে একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে নির্দেশ কাঠামোর সাথে যদি সম্পর্কিত, যেটা সময়ের ফাংশনটা কি বলা হয়, এই পরিবর্তনের হার মানে বলা হচ্ছে যে অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফাংশন অফ দ্য টাইম কল্ড, সময়ের সাপেক্ষে। তখন থেকে কী বলা হয়, তখন থেকে বলা হয় ভেলোসিটি। অবস্থা চেঞ্জ হচ্ছে তাকে বলা হয়, এর বাদবাকি তো কোনোটাই এর সাথে মানানসই নয়, শুধুমাত্র অপশান এটাই রয়েছে, মানে অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় ভেলোসিটি ভাবে। তারপরে বলা হচ্ছে এ গ্রাফ শোয়িং দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ওভার টাইম। এই আমরা গ্রাফ সম্পর্কিত কিছু কোশ্চেন দেখব, এই কিছু কনসেপ্ট পড়াবো তার আগে। যে বলা হচ্ছে যে এই গ্রাফ শোয়িং দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ওভার টাইম। তাহলে একটা গ্রাফ প্রকাশ করা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ভেলোসিটি এবং কোনো একটা বস্তুর গতি এবং তার সময়ের সাপেক্ষে, মানে সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে এটা যদি ভি, এটা যদি টাইম হয়, তাহলে বলা হচ্ছে যে সেটা বস্তুর ওভার টাইম ইজ কল্ড গ্রাফ। তাকে বলা হয় যে ধরো এই গতিতে যাচ্ছে আর কি, সেক্ষেত্রে এটাকে বলা হয় ভেলোসিটি টাইম গ্রাফ বলা হয় তাকে। এরা আমরা কয়েকটা গ্রাফ দেখবো যেখানে অ্যাকচুয়ালি সুষম গতি, অসম গতি, মানে যেগুলো ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশনগুলো থাকবে। তারপরটা চলে যাই, যা এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ইন্ডিকেট দ্য স্পিড অফ অবজেক্ট। গড় বেগ এবং গড় দ্রুতি গতির মাত্রা নির্দেশ করে কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। ডিউরিং দ্য বলা হয়েছে যে অ্যাট এ পার্টিকুলার স্টেজ, মানে একটা নির্দিষ্ট সময়, লং ডিস্টেন্স বেশি দূরত্বে এবং এক শর্ট ডিস্টেন্স কম দূরত্বে তো হবে না, ডিউরিং দ্য গিভেন ইন্টারভাল সময়ের অন্তরালে। মানে একটা এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি ইন্ডিকেট দ্য স্পিড অফ অবজেক্ট ডিউরিং দ্য গিভেন ইন্টারভাল। যদি একটা সময়ের অন্তরাল দেওয়া থাকে সেক্ষেত্রে তার গতির এভারেজ দ্রুতি, মানে যাকে বলা হয় গড় দ্রুতি ও বেগ, এটাকে ঠিক নির্দেশ করবে। তারপরে কোশ্চেন চলে আসে, দ্য স্পিড অফ এ বাস অন এ ক্রাউডেড রোড, ঠিক আছে, ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য। একটু আগে যেটা আমি পড়াচ্ছিলাম যে একটা ভিড়যুক্ত রাস্তায় সেটা অ্যাকচুয়ালি কী ধরনের গতির এক্সাম্পল হতে পারে, সেটা অ্যাকচুয়ালি বলা হয় নন ইউনিফর্ম। এটা কিন্তু কোশ্চেন এসছিল, নন ইউনিফর্ম
জাতীয় গতি বলা হয়, ঠিক আছে? কারণ এটা তো কখনো ইউনিফর্ম হবে না, কারণ ভিড় রাস্তায় সে একই স্পিডে যাচ্ছে না, একবার স্পিড বাড়াচ্ছে, একবার স্পিড কমাচ্ছে, আবার বাড়াচ্ছে, আবার কমাচ্ছে, তাহলে এটা তো কখনো ইউনিফর্ম স্পিড নয়, তাই না? সেক্ষেত্রে যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই 15 দাগ। এটা দ্য ইনস্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড এভারেজ ভেলোসিটি আর ইকুয়াল। বলো যে ইনস্টেনিয়াস যে ভেলোসিটি হয়, তাৎক্ষণিক যে বেগ, এবং এভারেজ ভেলোসিটি গড় বেগ সমান হবে কখন? সমান হবে কখন ইনস্টেনিয়াস ভেলোসিটি আর যখন তাদের মধ্যে অ্যাক্সেলারেশন শূন্য হবে। মানে ইনস্টেন্টের তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ সমান হবে কখন? হ্যাজ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে হবে না, কারণ মুভিং ইন এ সার্কেল, না, সার্কেলের ক্ষেত্রে তো কখনোই হবে না। অ্যান্ড হ্যাজ এ ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, পরিবর্তনশীল ত্বরণ আছে, না। কখন হবে? যখন তাদের মধ্যে জিরো অ্যাক্সেলারেশন, যখন কোনো ত্বরণ থাকবে না, যখন তারা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তখন তাদের ক্ষেত্রে এটা কাজ করবে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে 16 দাগ হবে, হ্যাঁ, দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য ডিসপ্লেসমেন্ট। একটা বলা হয় যে ডিসপ্লেসমেন্টের যে পরিবর্তনটাকে বলা হচ্ছে তাকে বলা হয় কি? ডিসপ্লেসমেন্টের পরিবর্তনকে বলা হয় ভেলোসিটি বা বেগ, আর ডিস্টেন্সের ক্ষেত্রে তখন হবে দ্রুতি। এটা ডিস্টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। হয়ে গেল কনসেপ্টটা কি। তারপরে বলা হচ্ছে যে 17 দাগের ক্ষেত্রে কি হচ্ছে? ইফ অ্যান অবজেক্ট কভার্স অ্যান আনইভেন ডিস্টেন্স, মানে অসম দূরত্ব অতিক্রম করছে, সেম টাইম ইন্টারভাল, একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে, তাহলে তার ক্ষেত্রে কি বলা যেতে পারে? সেটা মানে ডিস্টেন্স যেহেতু আনইভেন, তার মানে তার দ্বারা অসম দ্রুতি অতিক্রম করছে, অসম দ্রুতি, ঠিক আছে? পরিবর্তনশীল দ্রুতি হবে না, আনইভেন স্পিড, অসম দ্রুতি অতিক্রম করবে। এখানে কোনো যে ঠিক রোটেশনের ব্যাপার নেই, সমদ্রুতির ব্যাপার নেই, বা পরিবর্তনশীল গতিশীলের ব্যাপার নেই। যাই হোক, তারপরে চলে আসছে 18 দাগ। বলা হচ্ছে দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফিক ডিরেকশন। একটা নির্দিষ্ট দিকে যখন একটা কোনো গতির বস্তুর যেটি মোশন হচ্ছে, তখন তাকে কি বলা হবে? মোশন যখন নির্দিষ্ট দিকে হবে তখন তাকে বলা হয় স্পেসিফিক ডিরেকশানে যদি হয় তখন তাকে বলা হয় ভেলোসিটি। যদি মোশনের ডিসপ্লেসমেন্ট বাই টাইম যদি হয় তখন ভেলোসিটি হবে, আর আদারওয়াইজ এটা ডিসপ্লেসমেন্ট হবে, যে একটা নির্দিষ্ট যেটি ডিরেকশানে হচ্ছে। যাই হোক, তারপরটা চলে আসছে 19 দাগেরটা। বলা হচ্ছে ফলোয়িং দ্য কোয়ান্টিটি স্পেসিফাই ইট মোশন উইথ ডিরেকশান। এখন কি আমরা কিন্তু যেগুলো পড়ছিলাম সবকটা কিন্তু লিনিয়ার মোশনের কোশ্চেন এবং কনসেপ্ট পড়লাম। সেখানে কি বলা হচ্ছে যে ফলোয়িং কোয়ান্টিটি স্পেসিফাই ইন এ মোশন ডিরেকশন, কোয়ান্টিটি স্পেসিফাই ইটস মোশন, তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। যাই হোক, তারপরে কোশ্চেন দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং এ সার্টেন ডিরেকশন ইন নোন অ্যাজ আ টার্ম, সায়েন্টিফিক টার্মিনোলজি। একটা নির্দিষ্ট দিক দিয়ে চলছে যখন, সেক্ষেত্রে তখন নির্দিষ্ট দিকে যখন যাচ্ছে তখন তাকে কী বলা হচ্ছে? যে পরিভাষা, বৈজ্ঞানিক পরিভাষায় কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়? ভেলোসিটি, স্পিড, অ্যাক্সেলারেশন আর টাইম। তো সেক্ষেত্রে বলে ভেলোসিটি, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, না, পার্টিকুলার দিকে একটা গাড়ি যাচ্ছে, ধরো কেউ একটা যাচ্ছে পার্টিকুলার দিকে, যখন যাচ্ছে সেই দিকে যাচ্ছে। আবার যদি কেউ এরমভাবে যেটি গতিশীল হয় তখন এই পজিশানে আছে, এটা কিন্তু এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কভার করছে, এটা ডিসপ্লেসমেন্ট, আর এটা কি করছে? ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে? ওই যে যখন ব্যাখ্যা দিচ্ছিলাম না, যে টিসিএসে ধরো এক্সাম পড়েছে, বাড়ি থেকে যাচ্ছ, একটা তোমার নির্দিষ্ট ডিরেকশান আছে, তুমি এই ডিরেকশানে যাচ্ছ, আবার এখান থেকে ফিরে আসছো, ব্যাপারটা এগিয়ে দাঁড়ালো। তার মানে এখানে এটা যদি 50 কিলোমিটার হয়, তাহলে আলটিমেট তোমার স্মরণ কত হচ্ছে? আলটিমেট ডিস্টেন্স, তুমি আবার যাচ্ছ আবার ফিরে আসবে, ঠিক আছে? তার মানে আলটিমেট তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তার মানে তোমার আলটিমেট কোনো ভেলোসিটি নেই। আর এবারে যতটা সময় লেগেছে তার সাথে তুমি যদি ডিস্টেন্স কভার করেছো 100 কিলোমিটার, সেই সময়টাকে ধরো 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে ওই 50 100 বাই 4 ভেঙে ভাগ করে দাও, 25 কিলোমিটার পার ঘন্টা। এটা তোমার কি হলো? এটা তোমার স্পিড হলো, দ্রুতি যাকে বলা হয়, এটা হলো দ্রুতি, ঠিক আছে? তারপরে কোশ্চেন চলে যাই, তারপরে কনসেপ্টে যাই, যেখানে আমরা ওই কিছু কোশ্চেন দেখব। তার ক্ষেত্রে আগে কালিটা চেঞ্জ করি, এটা কালো কালি, লাল কালি করতে হবে। যাই হোক, একটা বলা হচ্ছে একটা গাড়ির ওডোমিটার আছে, ওডোমিটারে শুরুতে 2000 কিলোমিটার পার দেয়, শেষে 2400 কিলোমিটার পার দেয়। যাত্রা সম্পূর্ণ হতে তার সময় লাগে 8 ঘন্টা। তো গাড়ির গড় দ্রুতি কত এবং নির্ণয় করো। তাহলে যেতে আসছে
যাচ্ছে কত, প্রথমে দিচ্ছিল 2000 কিলোমিটার, পরে পরে দেখা যায় 400, মানে 2400, তার মানে টোটাল ডিস্টেন্স কভার করেছে কত, এই যে 400 কিলোমিটার। 400 কিলোমিটার যেতে সময় লাগছে কত, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা থেকে 5, মানে 400কে 8 দিয়ে ভাগ করলে যা হয় 50 কিলোমিটার পার ঘন্টা হলো তার গড় দ্রুতি। ওকে, হয়ে ব্যাস হয়ে গেল। আর এখান থেকে হয়ে গেল। এইবার এটাকে যেহেতু কিলোমিটারে প্রকাশ করেছি, আবার এটাকে আবার আমরা মিটারে প্রকাশ করব। তো এটা তো তোমরা জানোই যে কিলোমিটার থেকে মিটারে যখন প্রকাশ করা হয়, কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটারে প্রকাশ করি, তখন কী করি আমরা, তখন আমরা 5-এর 18 দিয়ে ভাগগুণ করি সংখ্যাটাকে, করলে আমাদের চলে আসে মিটার পার সেকেন্ড। তা সেরকম ব্যাপার হবে। তারপরে কোশ্চেন চলে আসে, বলা হচ্ছে 813, যেটা অ্যাকচুয়ালি উষা 90 মিটার দীর্ঘ একটা জলাশয় সাঁতার কাটে, 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, আবার আবার সরলরেখা পথে ফিরে আসে। তার মানে তার মোট ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, গড় দ্রুতি গড় বেগ তার শূন্য হবে, যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট 0, আর গড় দ্রুতি ডিস্টেন্স কভার করছে কত সেটা দেখতে হবে। তো কত যাচ্ছে, যেটি 90 যেতে আসে সময় নিচ্ছে 1 মিনিট। 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তার মানে টোটাল 180 বাই 60 মিনিট সেকেন্ড, তার মানে কত হচ্ছে মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এটা হলো তার গড় দ্রুতি, ব্যাস হয়ে গেল। আর গড় বেগ শূন্য। কনসেপ্ট ক্লিয়ার। এরপরে চলে আসছে যেটা আমাদের, সেটা হলো বেগের পরিবর্তনের হার। এই বেগের পরিবর্তনের হারটা কি, বেগের পরিবর্তনের হারকে তো আমরা বললাম ত্বরণ। যদি সরলরেখা বরাবর একটা সুষম গতির ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বেগ যদি অপরিবর্তিত থাকে, এক্ষেত্রে যে কোনো বস্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন শূন্য হবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। আর যদি অসম গতির ক্ষেত্রে বেগ পরিবর্তন হচ্ছে, তার মানে তার বেগের পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে তার একটা দেখা যাবে ত্বরণ দেখা যাবে। অতএব যে কোনো মুহূর্তে মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন শূন্য নয়, এটাকে আমরা বেগের পরিবর্তনে যদি প্রকাশ করি সেরকমভাবে বলবো, ত্বরণ মানে হলো বেগ পরিবর্তন। কোনো বস্তুর বেগ টি সময় ভি, মানে ইউ থেকে ভি হলে, অন্তিম বেগ যদি ভি হয়, তার মানে তার বেগের পরিবর্তন কত হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। এখন এই ধরনের গতিকে ত্বরণযুক্ত গতি বলা হয়। সেক্ষেত্রে কি হয়, ত্বরণ ধনাত্মক হতে পারে, মানে ত্বরণ যখন সেটা ধনাত্মক হয়, মানে বেগের অভিমুখে ক্রিয়া করছে, তখন তাকে বলা হয় ত্বরণ। আর যখন ত্বরণ বেগের মানে অভিমুখের বিপরীত, তাকে বলা হয়, এটাকে বলা হয় মন্দন। ঠিক আছে, এখানে বলা হয় রিটার্ডেশন, মন্দন। মানে অ্যাকচুয়ালি স্পিড কমছে, অ্যাকচুয়ালি স্পিড বাড়ছে, 0 থেকে স্পিড বেড়ে 10 হলো, তার মানে তার ত্বরণ হলো। আর 10 থেকে স্পিড কমে 0 হলো, তার মানে তার মন্দন হলো। এটা ছিল 0, এটা হলো 10। যখন এটা উপরের দিকে যাচ্ছে তখন হবে ত্বরণ, আর যখন নিচের দিকে যাবে তখন হবে মন্দন। ঠিক আছে, তো একটা বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয় এবং সমান সময় ব্যবধানে সমপরিমাণ বেগের পরিবর্তন হয়। তো বস্তুর ত্বরণকে বলা হয় সুষম। মুক্তভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতি তার একটা সুষম গতির উদাহরণের মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ প্রথমে কি হয়, সমপরিমাণ ব্যবধানে সময় বেগ পরিবর্তন। অন্যদিকে যদি কোনো বস্তুর বেগ অসম হারে পরিবর্তিত হয় এবং একটা অসমতনে গতিশীল, যেমন সরলরেখা বরাবর গতিশীল কোনো গাড়ি সমান সমান সময়ের ব্যবধানে যদি দ্রুতির অসমান বৃদ্ধি ঘটায়, তাই গাড়িটাকে বলা হয় অসম ত্বরণে গতিশীল। ঠিক আছে, মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট হারে বাড়ছে না, প্রথমে বাড়ছে কমছে আবার বাড়ছে আবার কমছে, এরকমভাবে। তার মানে এখান থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম কোনটা ত্বরণ কোনটা মন্দন। এইবারে চলে আসে একটা কোশ্চেন, যেমন একটা স্থির অবস্থা থেকে একটা অবস্থা থেকে রাহুল তার বাইসাইকেলকে চেপে 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড অর্জন করলো। তারপর এমনভাবে বেগ কষলো যাতে পরবর্তী 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে নেমে আসলো। তার মানে প্রথমে গেল 6 থেকে পরিবর্তন হলো 4, তাহলে কত হলো, চেঞ্জ হচ্ছে। এই তাহলে চেঞ্জ, প্রথমে ছিল 0 থেকে 6 হলো, প্রথমে যে ঠিক 0 ছিল 0 থেকে 6 হলো, প্রথমে ছিল 0 তারপরে 0 থেকে 6, তার অন্তিম বেগ। তার মানে এখানে বেগের পরিবর্তন কত হচ্ছে দেখবো আমরা, ভি মাইনাস ইউ। তার মানে এখান থেকে ওই 6/0/30, তার মানে কত হচ্ছে, যে ঠিক 0.2 আর দ্বিতীয় ক্ষেত্রে 6 থেকে কমিয়ে 4 এলো, তার মানে তখন ওটা জাস্ট মাইনাস আসবে। এটা হলো মন্দন। মন্দনের ক্ষেত্রে সবসময় সাইন মাইনাস হয়, ত্বরণের ক্ষেত্রে সবসময় সাইন পজিটিভ হয়, সেটা ত্বরণ হবে। যাই হোক, মোটামুটি কমপ্লিট হলো এটা, এই কনসেপ্টটা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয়েকটা গ্রাফের কথা যেটা বলছিলাম। প্রথমে ফার্স্টের যে গ্রাফটা আছে সেটা হলো সময় ডিস্টেন্স। যখনই গ্রাফ হবে মোটামুটি গ্র্যাফটা কেন্দ্র থেকে যাবে, এরকম কেন্দ্র থেকে যাবে। এটা হবে ভেলোসিটি, এটা হবে যদি বলা হয় দূরত্ব, এটাকে যদি সময় বলি, তাহলে মোটামুটি গ্র্যাফটা কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এটা সমবেগ অসমবেগ এখানে বিভিন্ন রয়েছে। স্থির অবস্থা পাওয়ার জন্য যে থেকে দূরত্ব সময় ব্যবহার করা হয়। প্রথমেরটা হলো যখন বলা হয় সুষম দ্রুতিতে যখন যাচ্ছে তখন সেটা প্রকাশ করছে, তা সেক্ষেত্রে এটা গ্র্যাফ হলো। আবার অসম যখন দ্রুতিতে যাবে তখন এটা একটুখানি জাস্ট কার্ভ মতো হবে, সেটা এটা হলো ডিস্টেন্স, আর এটা সময় একটুখানি কার্ভ মতো হবে। এটা হলো অসম দ্রুতিতে, মানে সমানভাবে বাড়ছে না। যেমন এটা সমানভাবে বাড়ছে, 0 আছে, 1 2 4, এখান থেকে এদের মধ্যে যেটি ডিফারেন্স কত, 2 2 2 2 হচ্ছে।
আর মিটার এককে দূরত্ব সেকেন্ডে, এই যেরকমভাবে বাড়ছে। যাই হোক, এখন চলে আসছে বেগ সময়। এটাও ইম্পর্টেন্ট। বেগ সময় কিন্তু কী হয়, বেগ আর সময়ের মধ্যে যখন ডিস্টেন্স কভার হয়, সেক্ষেত্রে আমরা জানি তো, আমরা যা জানি যে বেগ সময়ের সাপেক্ষে যখন বেগের মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স বাই সময় করলে বেগ হয়। সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যখন সময়কে ধরবো আর ওয়াই অক্ষ বরাবর বেগকে ধরলে, সেক্ষেত্রে আমাদের লেখচিত্র আসে একটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এই রেখাটা আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাকে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে। এখন সেটাকে আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, যেটাকে বলা হয় সুষম ত্বরণ বলা হয়, ঠিক আছে। বেগের সময় হলেই তখন এটা ত্বরণ হবে, ত্বরণের গল্প চলে আসবে। আর এটা হলে যখন বেগ চলে আসবে, ঠিক আছে। এবার চলে আসছে যে এই একটা গাড়ির ইঞ্জিন পরীক্ষা করার জন্য সরলরৈখিক পথে চালানো হয়। মনে করা হয় যে ড্রাইভারের পেছনে বসে একজন লোক 5 সেকেন্ড পর পর গাড়ির স্পিডোমিটার পার নিচ্ছে। সেক্ষেত্রে তার গাড়ির বেগ যত কমে ওই কিলোমিটার ঘন্টা এবং এককে দেখানো হচ্ছে। যেমন প্রথমে ছিল 0, তারপরে গাড়ির বেগ 0 থেকে বাড়ছে আস্তে আস্তে, সময় 5 সেকেন্ড অন্তর অন্তর, 5 সেকেন্ড অন্তর অন্তর গাড়ির স্পিড বাড়ছে। তাহলে সেক্ষেত্রে তার ওই কিলোমিটার পার ঘন্টাতে আর মিটার পার, যেমন 5 সেকেন্ড আড়াই, তারপরে আবার আড়াই আবার মোটামুটি সময় সাপেক্ষে বাড়ছে, তার একটা নির্দিষ্ট গতিতে বাড়ছে। সেক্ষেত্রে এটা সরলরৈখিক হারে বাড়ছে, এটা একটা সরলরৈখিক পথে হবে, ঠিক আছে। এর সমান্তরাল হবে। এটা যেমন একটা কেন্দ্র উপর থেকে যাচ্ছিল, আর এটা হচ্ছে কার্ভ তলা থেকে যাচ্ছিল। এটা হলো। এর পরের স্লাইডে চলে যাই। আরও কয়েকটা গ্রাফ আছে যেটাকে বলা সুষম দহনের ক্ষেত্রে। সুষম দহনের ক্ষেত্রে এটা ওই বেগ আর ত্বরণের মধ্যে সম্পর্ক, যাকে বলা হয় সুষম দহনে গতিশীল বেগ সময় লেখচিত্র। সুষম ত্বরণ যখন হবে তখন সেটা কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এখানে বলে এক্ষেত্রে গাড়ির গতিশীল বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, নির্দেশ করে যে সমান সময় ব্যবধানের বেগ পরিবর্তনের সমান হয়, তাই সকল সুষম দহনযুক্ত গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করা হচ্ছে। এই ক্ষেত্রে এটাকে ক্ষেত্রবল দ্বারা প্রকাশ করা হলো। এরপরে যেটা চলে আসছে অসম দহন। অসম দহনের ক্ষেত্রে মোটামুটি বিভিন্নভাবে থাকবে, এরকম কার্ভ হতে পারে, আবার এরকমভাবে আসতে পারে, মোটামুটি উল্টে পাল্টে থাকবে। তার মানে 3টে ক্ষেত্রে আমরা কন্ডিশন দেখলাম যারা কেন্দ্রমুখী হবে। একটা হলো সুষম ত্বরণের ক্ষেত্রে, আর একটা হলো বেগ সময় লেখচিত্র। এক বলা হয় যে ঠিক আছে দূরত্ব সময়, আর যখন বেগ সময় লেখচিত্র হবে তখন হচ্ছে কার্ভটা হবে এরকম। ব্যাস হয়ে গেল। এই 3টে অ্যাকচুয়ালি পরীক্ষায় পড়ে বেশি ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা চলে আসছে এটাকে বলা হয় বেগ সময় সম্পর্ক। এটা জানার দরকার নেই। যে কোশ্চেন কটা দেখতে হবে সেটা হলো যে এই কটা কোশ্চেন। ওই প্রথম সূত্রটা যেটা আমাদের ছিল, যেখান থেকে আমরা জেনেছিলাম যে কয়টা সূত্র আছে এখানে, যেমন প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান সাপেক্ষে কয়টা সূত্র, যেমন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি কি, ভি হলো অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ, আর টি হলো সময়। এর মধ্যে সম্পর্ক কী হয়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ঠিক আছে। আর সেকেন্ড ফর্মুলা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এটা হলো সেকেন্ড ফর্মুলা। এস ইজ ইকুয়াল টু, এটা থেকে আমরা ডিস্টেন্স বার করতে পারি যেখানে প্রাথমিক বেগ দেওয়া থাকবে। এটা অবস্থান সময় সম্পর্কিত। আর 3 নম্বর বলা অবস্থান বেগ সম্পর্কিত ক্ষেত্রে, এটা অবস্থান সময় মানে ইকুয়েশন অফ দ্য যে ঠিক পজিশন টাইম। আর আগেরটা ছিল যতক্ষণে যে ওই সময়ের সাপেক্ষে বেগ, আর এই যে আগেরটা ছিল এইটা বেগ সময়। বেগ সময় লেখচিত্র তাহলে কী হলো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এটা যদি ত্বরণে যায়, আবার যদি মন্দনে যায় তখন হবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তখন ওটা মন্দনে, ঠিক আছে। তারপরে কনসেপ্টে চলে যাচ্ছি কি অবস্থান সময় ফর্মুলা হচ্ছে ওই একই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। যেখানে যদি মন্দনে যায় তখন এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এই দুটো কনসেপ্ট। তারপরে চলে আসছে অবস্থান বেগ মানে হলো পজিশন আর ভেলোসিটির মধ্যে সম্পর্ক। সেক্ষেত্রে কী হয়, ভি স্কোয়ার ইজ একটাই ফর্মুলা, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এটাকেও বলা যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এটা হলো এই সম্পর্কটাও বলা যায়। মানে এটা হলো অ্যাকচুয়ালি কি যে ওই অবস্থান সম্বেগ। এবার চলে আসে 8.5 কিছু কয়েকটা কোশ্চেন, যেগুলো বলা হচ্ছে একটা ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিনিটে 72 কিলোমিটার ঘন্টা মানে বেগে পৌঁছায়। আবার ত্বরণ সুষম ধরলে সেটা ত্বরণের মান কত, ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে এখানে বলে দিয়েছে স্থির অবস্থা মানে ইউর মান প্রাথমিক অবস্থা 0, ভির মান অতিক্রম করছে কত 72 কিলোমিটার পার ঘন্টা। এবং এটাকে যদি আমরা এতে চেঞ্জ করে নিই মিটার পার ঘন্টাতে, মিটার পার এতে, তার মানে কত হবে, তার মানে এটার ক্ষেত্রে কত আসবে, 5 8 হলো, 5 8 গুণ করলে চলে আসে আমার 4 মানে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে মানে আমাদের কোশ্চেন অ্যান্সার চলে আসে U0, ভির মান 20 মিটার পার সেকেন্ড, আর টির মান যেটাকে 300 সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এফটি থেকে ফর্মুলা ফেললে এর মান বেরিয়ে যাবে, এর মান হচ্ছে এখান থেকে ত্বরণের মান 1/15, ব্যাস হয়ে গেল। আবার এটার ক্ষেত্রে ট্রেন কর্তৃক অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা ওইটা, যেখানে ভি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এখান থেকে এর মান বেরিয়ে গেছে, তাহলে এটা এস দিয়েও করা যেতে পারে, আবার
অবস্থান বেগ, আবার ভি এ দিয়েও, তার মানে যদি আমি এটা এস দিয়েও করতাম তাহলেও আমার মিলে যেত। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউর মান 0, তার মানে কত হচ্ছে হাফ এটি স্কোয়ার। এটির মান কত 1/15, আর টির মান কত, টির মান হচ্ছে ওই 300। 300 আমার একটা বড়ো হয়ে যেত, 300 × 300 যদি করতাম, তার মানে কত হতো, এটা কাটলে 20 হতো আর এটা কাটলে 10 হতো, তার মানে চলে আসতো কত, যে ঠিক 3000। এটাও করা যেত, আবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই ইউ স্কোয়ারের 2as এটা দিয়েও করা যেত, ব্যাস হয়ে গেল। তারপর চলে আসছে 8.6। 8.6-এর ক্ষেত্রে কি, একটা গাড়ি প্রথমে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 18 কিলোমিটার থেকে 36-এ যায়, গাড়ির ত্বরণ কত, অতিক্রম দূরত্ব কত, তাহলে ইউ ছিল কত 5, ভি হলো কত 10, পরিবর্তন কত হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এক্ষেত্রে অতিক্রম দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে হয়ে যাচ্ছে। আর 8.7-এর ক্ষেত্রে কী বলা হচ্ছে, গাড়ির উপরে ব্রেক কষার সময় যেটি বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, যদি ব্রেক কষা মানে কষে গাড়ি থামাতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে ওই সময় অতিক্রম দূরত্ব, তার মানে ভি 0 হয়ে যাচ্ছে, ইউর মান থাকছে এখানে, তাহলে এখানে ভি 0 হয়ে গেলে ইউর মান ওখান থেকে বেরিয়ে গেল, ইউ ইজ ইকুয়াল টু 12 মিটার স্কোয়ার, মানে ওই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে ভি 0, তার মানে এখান থেকে ইউর মান বেরোলো, যেহেতু গাড়ি থামাচ্ছে ব্রেক কষে, তার মানে মন্দন তৈরি হলো, মানে এইটার মান হবে মন্দন, মাইনাস সাইন হবে, ব্যাস মাইনাস সাইন হয়ে গেল, এখান থেকে ইউর মান পেলাম। এবার আমার জানতে চেয়েছে কি অতিক্রম দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এর মান কিন্তু মাইনাসে হবে, কারণ যেহেতু এটা মন্দন ছিল, গাড়িটা থামাচ্ছিল, তার মানে ওখান থেকে ব্রেক কষে গাড়ি 12 মিটার অতিক্রম করবে। ব্রেক কষা হচ্ছে বা গাড়ি থামানো হচ্ছে, এগুলো কিন্তু সব কটা এই কথাগুলো থাকলেই জানতে হবে যে এগুলো কিন্তু মন্দনের সাইন, ঠিক আছে। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে ওই সার্কুলার মোশনের কথা বলা হয়েছে। এতক্ষণ তো আমরা লিনিয়ারটা বললাম, এবারে আমাদের এখানে কনসেপ্টে এতক্ষণ পড়েছিলাম, এবার চলে আসে সমবৃত্ত বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন যেমন হয় যে আয়তকার গতিপথ, ষড়ভুজাকার গতিপথ, অষ্টভুজাকার, বৃত্তাকার। এখন মোটামুটি এখান থেকে একটা কনসেপ্ট আছে, যেটা কোনো বৃত্তাকার পথে একটা বস্তু যদি গতি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে একজন ক্রীড়াবিদ এবিসিডি একটা আয়তকার গতিপথ দেখানো হয়েছে, ঠিক আছে, যেখানে এ বি বিসি সিডি ডি এ স্বলৈকিক অংশে তারা সুষম দ্রুতিতে পৌঁছায়। এখন গতিপথ নিজেকে বজায় রাখার জন্য সে কৌণিক বিন্দুতে তাড়াতাড়ি দ্রুতি পরিবর্তন করে, মানে এই যে কোণগুলোতে সে তার যে ঠিক দ্রুতিতে পরিবর্তন করে, ঠিক আছে। এখন তাহলে এবার একবার আবর্তিত মানে একবার এই ডিস্টেন্সটাকে কভার করতে ওই যে ক্রীড়াবিদরা কতবার গতি অভিমুখ পরিবর্তন করে, সেক্ষেত্রে আমরা জানতে পারি, মানে যে একটা পাক যদি আর এখান থেকে ধরো স্টার্ট করলো, তার মানে এখানে একটা পাক মারলো, এখানে একবার গতি পরিবর্তন করতে আমার মানে টোটাল 4বার, যেহেতু একটা আয়তকার পথে ঘুরছে। সেরকমভাবে যদি আমরা এটাকে ধরি, একটা ষড়ভুজাকার পথে ধরি, সে তাহলে একটা ষড়ভুজাকার পথে কতগুলো কবার বাঁক মারবে, 1, 2, 3, 4, 5, 6টা, তার মানে 4টে, তার মানে 6টা কোণ, তার মানে 6বার অভিমুখ পাল্টাবে। সেরকমভাবে আবার যদি অষ্টভুজাকার ক্ষেত্রে 8বার গতিপথ মানে তার পাল্টাবে, ঠিক আছে, 8বার তার গতি পরিবর্তন হবে। এখন এরমভাবে যদি আমরা এরকমভাবে দেখবে যে গতিপথের আকৃতি বৃত্তের মতো হচ্ছে, যখন তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হ্রাস পেয়ে বিন্দুতে পরিণত হচ্ছে, এটা বৃত্তাকার পথে ক্রীড়াবিদ স্থির মানে বেগে গতিশীল হয়, এবং ক্রীড়াবিদের বেগের পরিবর্তন হয় একমাত্র গতির অভিমুখের পরিবর্তনের জন্য। সুতরাং বৃত্তাকার পথে ক্রীড়াবিদের একটা গতি একটা ত্বরণযুক্ত গতির উদাহরণ। তার মানে বৃত্তাকার পথে যখন পরিবর্তন মানে আবর্তন হচ্ছে, তখন একটা ত্বরণযুক্ত গতির উদাহরণ। কারণ কি, স্থির মানের বেগে যদি সে গতিশীল, মানে একই বেগে ঘুরছে, ঠিক আছে, একই বেগে ঘুরছে, তাকে বেগ বাড়াতে কমাতে হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হয় এক ধরনের সুষম বৃত্তের পথে গতিটাকে ত্বরণযুক্ত গতি। যেমন আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি 2πr, তা সেক্ষেত্রে ক্রীড়াবিদ আর ব্যাসার্ধের বৃত্তপথে একবার ঘুরে আসতে সময় লাগে 2πr/t, একদম স্বাভাবিকভাবে। ধরো একটা তুমি রাউন্ড মারছো 200 মিটার এক পাক, তার মানে এটা তার যে ঠিক অতিক্রান্ত ডিস্টেন্স, তাহলে আমরা জানি কি, তা 2πr মানে মান কত, 2πr এর মান হচ্ছে ধরো 200 মিটার, যেহেতু ডিস্টেন্সটা, তো এখান থেকে আমি আর এর মান পেয়ে যাবো, তাই তো, আর এর মান পেয়ে যাবো এখান থেকে। আবার যদি স্পিড দেওয়া থাকে তো অ্যান্সার হয়েই গেল। অর্থাৎ একটা সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিটাকে বলা হয় সমবৃত্তীয় গতি, ঠিক আছে, মানে একটা সুষম দ্রুতিতে যখন ছুটছে। এরমভাবে একটা টুকরো সুতো নিয়ে এক প্রান্তে পাথর পেতে যদি টুকরোটাকে মানে যেটি ঘোরানো হয়, বৃত্তাকার পরে সমদ্রুতিতে ঘোরে,
সমবেগে নয় কিন্তু সমদ্রুতিতে ঘোরে। তো এখন সুতো যদি ছিঁড়ে যায় টুকরোর থেকে, তাহলে দেখা যাবে যে ছিঁড়ে দেওয়ার পর ওই যে কয়েকবার মানে সেটা ওই টুকরোটা সেটা গতিশীল হচ্ছে কোন দিকে, এই এর জাস্ট কোন বরাবর, যে কোনো একটা স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। তো পাথরের টুকরো ছিঁড়ে দিয়ে তুমি ভালো করে লক্ষ্য করো বৃত্তাকার পথে স্পর্শক বরাবর সরলরেখা বরাবর সেটা গতিশীল হচ্ছে। কারণ হলো একবার পাথরের টুকরোটা ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে গতিশীল বস্তুটা সেটা তার গতিটা বজায় থাকবে, এবং সেই জন্য পাথরের টুকরো বৃত্তাকার পথে গতিশীল থাকে তখন মানে গতিপথে প্রতিটা বিন্দুতে তার গতির অভিমুখটা পরিবর্তিত হয় স্বাভাবিকভাবে, প্রত্যেকটা মোমেন্টে তার গতির অভিমুখ পরিবর্তিত হচ্ছে। এখন যখন আমরা দেখি যে ওই ক্রীড়াবিদরা যখন হচ্ছে হ্যামার বা ডিসকাস খেলার সময় তারা কি করে, হ্যামার বা ডিসকাসটাকে ধরে নিজের শরীরের ঘূর্ণনের মাধ্যমে একটা বৃত্তীয় গতি সঞ্চার করে। সেক্ষেত্রে পাথরের টুকরোর মতো হ্যামার বা ডিসকাসটাও নির্দিষ্ট দিকে যদি ছাড়লে সেটা যেটি গতিশীল হয়, এবং সেদিকেই যেদিকে অ্যাকচুয়ালি সেটা মানে ওই মুহূর্তে ছাড়া হবে সেদিকে অ্যাকচুয়ালি গতিশীল হয়। এবং বস্তুর সুষম বৃত্তীয় গতির এরকম অনেক উদাহরণ আছে, যেমন চাঁদ, পৃথিবীর গতি, এগুলো কিন্তু সব কটা কিন্তু যেটি 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 সুষম বৃত্তীয় গতির উদাহরণ। যেমন পৃথিবীর চারিদিকে বৃত্তাকার কক্ষপথে উপগ্রহের গতি, বৃত্তপথে স্থির দুটিতে সাইকেল আরোহীর গতি, এই তিনটে যে এক্সাম্পল এগুলো দিয়েই কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। এগুলো সবই কিন্তু ওই সমবৃত্তীয় গতির মধ্যে পড়ছে, সমবৃত্তীয় গতির মধ্যে পড়ে, একে বলা হয় সুষম বৃত্তীয় গতির মধ্যে পড়ে, সুষম বৃত্তীয় গতি। ব্যাস, এখন এর মধ্যে কোশ্চেন্স কী কী হলো? প্রথম এই আমরা যে তিনটে ফর্মুলা দেখলাম, প্রথমত এগুলো সবকটা কিন্তু ত্বরণের ফর্মুলা। যখনই মন্দন হবে তখনই আগে এ যেখানে আছে সেখানে মাইনাস হয়ে যাবে, ব্যাস, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা চলে যাবো কোশ্চেন। প্রথম কোশ্চেন কি, দ্য চেঞ্জ ইন দ্য ভেলোসিটি, চেঞ্জ ইন দ্য ভেলোসিটি পার টাইম, ভেলোসিটি আর টাইমের যে পরিবর্তনটা হয় তাকে কি বলা হয়? বলা অ্যাক্সেলারেশন, ঠিক আছে, কারণ v/t হলে অ্যাক্সেলারেশনই হয়। তারপরে চলে আসছে, বলা হয় ইফ দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজেস, যদি একটা মানে ইফ দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজেস ফ্রম 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড দেন ইন 5 সেকেন্ড, তার মানে ইউ এর মান ছিল 5 মিটার পার সেকেন্ড, ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, টি এর মান যদি 5 সেকেন্ড হয়, দেন হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? তাহলে আমাদের ওই ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভির মান কত? 10, ইউ এর মান কত? 5, এর মান জানি না, টির মান নেই। তার মানে এখান থেকে ভি মাইনাস পে করলে ইউ করলে কত হয়? 5/5 মানে 1 মিটার পার সেকেন্ড, অ্যান্সার হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হয়ে গেল। তারপরে চলে আসছে 23-এর দাগ। 23-এর দাগে বলা হচ্ছে হোয়েন এ ফোর্স ইন অ্যাপ্লাইড, তখন বলা হচ্ছে 21 নিউটন মতো বল কাজ করছে কোনো একটা বস্তুর উপর, অবজেক্ট অফ 3 কেজি মাস, দেন অ্যাক্সেলারেশন কত হবে? তো আমরা জানি ফোর্সের ক্ষেত্রে কী হয়, ফোর্সের আমরা এই কনসেপ্টটা পড়বো সেকেন্ড চ্যাপ্টার, যেখানে নিউটনস লতে পড়বো। তাহলে আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, বস্তুর উপর প্রযুক্ত বল যেটা হয় সেটা ভর ইন্টু ত্বরণের গুণফল হয়। তাহলে ফোর্সের মান কত? 21 নিউটন, ভরের মান কত? 3 কেজি, আর ত্বরণের মান কত? এ। তাহলে সেক্ষেত্রে তার ত্বরণের মান কত হবে? 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ফোর্সের ক্ষেত্রে সম্পর্ক। এখন যদি ফোর্স ইন্টু টি করি তাকে বলা হয় ইম্পালস। এটাকে দিয়ে অনেক সময় কোশ্চেন্স দেয়, এগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখব। ইম্পালস তার মানে বলা হচ্ছে ওই ভরবেগের পরিবর্তনের হার। আবার এই ইম্পালস থেকে আমরা ভরবেগের পরিবর্তন পাই, কী করে পাই? তাহলে এম এর পেয়ে যাচ্ছি, ব্যাস, এটাকে বলা ইম্পালস। আর এর পরিবর্তনের হারটাকেই বলা হয় যে হচ্ছে কে, তারপরে চলে আসছে লাস্টেরটা, বলা হয় অবজেক্ট অফ মাস an object of mass 150 kg accelerated in 5 seconds and with a velocity of 6 meter per second to 16 meter per second, then find the acceleration. মানে এখানে বলেই দিয়েছে যে কোনো একটা বস্তুর যে
ভর বলে দিয়েছে এবং তার ফাইনাল ভেলোসিটি, আর তার মানে ইউর মান বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, ভির মান বলে দিয়েছে 16 মিটার পার সেকেন্ড। তার মানে এখন বলতে চাইছে যে তার ভেলোসিটি কত। তাহলে এক্ষেত্রে এই যে ওয়েটটা দেওয়া আছে এটা কিন্তু নালিফাই করা যেতেই পারে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেক্ষেত্রে ভি মাইনাস ইউ বাই এ বাই টি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন জানতে চাইছে। সেক্ষেত্রে মানে ভির মান কত হলো 16 বাই 6, আর টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 5 সেকেন্ড, তার মানে কত হলো 10 বাই 5, তার মানে বলা হয় 2 মিটার পার সেকেন্ড। তো সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে যে ঠিক ওয়েটটা কোনো কাজে লাগবে না। যদি এখানে ফোর্স বলতো তখন আমরা ওয়েটটাকে কাজে লাগাতাম, ফোর্স হলে এম ইন্টু এ হতো, সেক্ষেত্রে কাজে লাগতো, বাট এখানে ফোর্স বলা নেই, তার মানে এখানে এটা কাজে লাগবে না। তারপরে স্লাইডে যাই, বলা হচ্ছে 25, যেখানে বলা হয় নেগেটিভ অ্যাক্সেলারেশন অপোজিট টু দ্য ফলোয়িং ডিরেকশন। নেগেটিভ যে অ্যাক্সেলারেশন হয় সেটা কার বিপরীত হয়, সেটা একদম ভেলোসিটির বিপরীত হয়। কেন? যেদিকে বেগ যাচ্ছে, এদিকে ধরো বস্তুর বেগ আছে, যদি আর এর বিরুদ্ধে কাজ করছে তখনই হবে, ভেলোসিটির বিরুদ্ধে হলে তখনই সেটা হবে, বলা হয় রিটার্ডেশন। যাই হোক, তারপরে কোশ্চেন চলে 26, বলা হচ্ছে হোয়েন অ্যান অবজেক্ট মুভিং এট দ্য সেম স্পিড হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন। একটা বস্তু একই গতিতে চলছে তখন তার ত্বরণ কী হবে। যখন একটা বস্তু একই গতিতে চলে তখন তার যে ত্বরণটা হয়, সেম স্পিডে যখন যায় তখন তার ত্বরণ কী হবে, 0 হবে। যখনই সেম স্পিডে যাবে তখন তার ত্বরণ কী হবে, 0 হবে, কারণ তার বেগের পরিবর্তন তো হচ্ছে না। আমরা কি জানি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তো তার মানে এখানে বলে দিয়েছে সেম স্পিড, তার মানে তার তো অ্যাক্সেলারেশন 0 হবে না একদম। 27 দেখা কোশ্চেন, বলা হচ্ছে দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজ। একটা গাড়ির ভেলোসিটি মানে বেগ 18 ঘন্টা থেকে বেড়ে হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাই এটাকে যদি আমি ধরি V1 18 আর V2 যদি ধরি 72, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন, মানে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, টি এর মান বলে দিচ্ছে, তার মানে বেগ কত পরিবর্তন হচ্ছে 72, তার মানে কি হয় V2 মাইনাস V1 বাই টি। তাহলে V2 মাইনাস V1 মানে কত, 72 বাই 18 মাইনাস 18, চেঞ্জ কত হচ্ছে বাই টি। এখন এখানে টিটাকে চেঞ্জ করতে হবে এরমভাবে, টি এর মানগুলোকে, তার মানে 18 মানে কত হয়, 18 মানে যদি আমরা করি 5-এর 18 যদি গুণ করি, 18 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর 72-এর ক্ষেত্রে 5-এর 18 গুণ করলে কত হয় 20 মিটার পার সেকেন্ড। তার মানে V2-র মান 20, V1-এর মান 5, আর সময় কত বলেছে 10 সেকেন্ড, তার মানে কত হচ্ছে 15 বাই 10, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাই হোক, তারপরটা চলে আসছে কি, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট, বলা হয়েছে 28টা, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ফলিং ফ্রিলি ইজ অ্যান এক্সাম্পল অফ। যখন একটা বস্তু ফ্রিলি যখন পড়ে, ঠিক আছে, যখন একটা বস্তু যখন ফ্রিলি পড়ে তখন তার স্পিড কিরম থাকে, যে যেটি ইউনিফর্ম মোশন, সার্কুলার মোশন, রেক্টাঙ্গুলার মোশন, না আনইকুয়াল। তো সেক্ষেত্রে কী হয়, বলা হয় ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে যখন একটা বস্তু ফ্রিলি পড়ছে, মুক্তভাবে একটা বস্তু পড়ছে, সুষম গতিতে পড়ে, কারণ তার কি সুষম গতিতে, মানে তার তো স্পিডটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, তার মানে তার এটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন গতি দেখতে পাওয়া যায়। ওই যেটা আমি বললাম যে ওই সুষম গতির এক্সাম্পলগুলো যেটা আমরা বলছিলাম। তারপরে যেটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অলওয়েজ হ্যাভ দ্য সেম ডিরেকশন। এর মধ্যে কোনটার সবসময় সর্বদা দিক সমান থাকে, ফোর্স অ্যান্ড ভেলোসিটি, ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন, ফোর্স ডিসপ্লেসমেন্ট হবে না, ফোর্স মোমেন্ট হবে না, ফোর্স ভেলোসিটি হবে না, হবে অ্যান্সার ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন। যাই হোক, তারপরটা হয়ে যাচ্ছে কি, বলা হচ্ছে যে রিটার্ডেশন মানে কি, ওই যে বললাম মন্দন মানে কি, মন্দন মানে হচ্ছে ডিক্রিজিং ভেলোসিটি। ধরো ভেলোসিটি ছিল 10 থেকে কমে হচ্ছে 5, তার মানে তার কত চেঞ্জ হচ্ছে, -5 চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় রিটার্ডেশন। যাই হোক, মোটামুটি এখান থেকে যে কোশ্চেনগুলো করলাম, এই ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা এর মধ্যে থেকে এই টাইপের কোশ্চেনই পাবে পরীক্ষাতে, যেখানে ওই ফর্মুলাগুলো ওই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এই টাইপেরগুলো আমি আর করাইনি, এগুলো আমি পরের
চ্যাপ্টারে যখন করাবো, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই যেগুলো আমি এর থেকে এনসিটি থেকে দেখালাম সেগুলোই মোটামুটি এই পিডিএফ তো দেওয়া থাকবে, অসুবিধা হবে না। আর আরেকটা কী করলাম, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এই তিনটে ফর্মুলাই কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, কিন্তু মান দেওয়া থাকবে তার থেকে ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে, বিশেষ করে যেটি মেকানিক্সের আরও কিছু টপিক, বিশেষ করে নিউটন মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই টপিকগুলোর উপর থাকবে কোশ্চেন্স এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হবে। তাহলে আপাতত ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ।